অঢিল সম্পদ আর আভিজাত্যের আড়ালে অনেক সময় এমন কিছু অন্ধকার লুকিয়ে থাকে যা বাইরের জাঁকজমকে ধরা পড়ে না। কুষ্টিয়ার একসময় প্রতাপশালী জমিদার বংশের উত্তরসূরি মহসিন চৌধুরী এখন ঢাকার গুলশানে থিতু হয়েছেন। তিনি আর তার স্ত্রী ফারিয়া বেগম দুজনেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাদের জীবন চলে ঘড়ির কাঁটা মেপে কঠোর অনুশাসনে। এই আভিজাত্যের দুর্গে বাইরের কারও প্রবেশাধিকার নেই বললেই চলে, কারণ তারা মনে করেন আভিজাত্য বজায় রাখতে হলে দেওয়াল তুলে রাখা জরুরি। কিন্তু তারা জানতেন না যে যে আভিজাত্যকে তারা অহংকার মনে করেন, সেই আভিজাত্যের ভিত্তি নাড়িয়ে দিতে পারে সামান্য এক গৃহকর্মীর সত্যনিষ্ঠা। এই গল্পটি কেবল একটি পরিবারের উত্থান পতনের নয়, বরং এটি প্রমাণ করে যে মানুষের আসল পরিচয় তার রক্তে বা সম্পদে নয়, বরং তার সততা আর চারিত্রিক দৃঢ়তায়। কুষ্টিয়ার এক বনেদি ও ঐতিহ্যবাহী জমিদার পরিবারের বংশধর মহসিন চৌধুরী বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করেন। কোনো এক সময় তাদের বংশ ছিল প্রচণ্ড প্রভাবশালী। গ্রামে তাদের কথাকেই অলঙ্ঘনীয় শাসন হিসেবে গণ্য করা হতো। তবে কালের পরিক্রমায় পারিপার্শ্বিক সবকিছু বদলে গিয়েছে। মহসিন চৌধুরী উচ্চশিক্ষিত হয়ে অধ্যাপনায় যুক্ত হন এবং ঢাকার একটি নামকরা কলেজে পাঠদান করতে শুরু করেন। তার সহধর্মিণী ফারিয়া বেগমও একজন কলেজ শিক্ষিকা ছিলেন। স্বামী ও স্ত্রী উভয়েই ছিলেন যথেষ্ট মার্জিত, রুচিশীল এবং নিজেদের আদর্শের ওপর অবিচল থাকা মানুষ। তাদের কাছে পারিবারিক সম্মান ছিল সবকিছুর ঊর্ধ্বে, আর সেই আভিজাত্য ও সম্মানের সুরক্ষার খাতিরে তারা খুব সহজে কোনো মানুষের উপর বিশ্বাস স্থাপন করতে পারতেন না। ঢাকার একটি অত্যন্ত সুরক্ষিত এবং উচ্চবিত্ত এলাকায় তাদের সুবিশাল একটি অট্টালিকা ছিল। অর্থকরীর কোনো প্রকার সীমাবদ্ধতা সেখানে ছিল না। তবে সেই বাড়ির অন্দরমহলের সবকিছুই চলত অত্যন্ত কঠোর নিয়মনীতির মধ্য দিয়ে। মহসিন চৌধুরীর দৃঢ় বিশ্বাস ছিল যে অন্দরে কেবল সেই সমস্ত মানুষেরই থাকা উচিত যাদের সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অবগত। এই বিশেষ কারণেই তিনি অধিকাংশ গৃহকর্মী নিজের গ্রাম অথবা তার পার্শ্ববর্তী এলাকা থেকেই নিয়োগ করতেন। তার ধারণা ছিল যে নিজের পরিচিত মানুষ কখনো বেইমানি বা বিশ্বাস ভঙ্গ করবে না। তাদের দুই কন্যা সন্তান ছিল। বড় মেয়ের নাম ছিল আরিশা। সে অত্যন্ত শান্ত স্বভাবের অধিকারী ছিল। সে কথা খুব কম বলত এবং প্রতিটি কাজ করার আগে বেশ চিন্তাভাবনা করে নিত। ছোট মেয়ের নাম ছিল মেহজাবিন, যাকে পরিবারের সবাই আদর করে মেহু বলে ডাকত। মেহজাবিন ছিল তার বড় বোনের ঠিক বিপরীত মেরুর মানুষ। সে অনেক বেশি কথা বলত, সামান্যতেই খুব খুশি হয়ে যেত, আবার ঠিক ততটাই দ্রুত কারণে অকারণে রেগেও যেত। দুই বোনই নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করত। তবে ছোটবেলা থেকেই তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বাড়ির গৃহকর্মীদের থেকে সবসময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। এই সময়ের মধ্যেই মহসিন চৌধুরীর গ্রামের বাড়ি থেকে এক নারী তার কাছে আসেন। তিনি বহু বছর ধরে তাদের পৈতৃক ভিটায় কাজ করে আসছিলেন। সেই নারী জানালেন যে তার একটি পুত্র আছে যে এখন কাজ করার মতো সক্ষম হয়েছে, এবং তাকে যদি ঢাকায় নিয়ে আসা হয় তবে তার অভাবের সংসারের হাল কিছুটা ফিরতে পারে। ছেলেটির নাম ছিল সাগর। তার বয়স ছিল আনুমানিক ১৫ থেকে ১৬ বছরের কাছাকাছি। মহসিন চৌধুরী ছেলেটিকে মনোযোগ দিয়ে দেখলেন, দু-চারটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং বিশেষ চিন্তা না করেই তাকে নিজের সাথে ঢাকায় নিয়ে আসলেন। সাগর প্রথমবারের মতো এত বড় আর চাকচিক্যময় শহর দেখছিল। আকাশছোঁয়া ভবন, দামি গাড়ি, সবকিছুই তার কাছে এক অদ্ভুত বিস্ময়ের মতো মনে হচ্ছিল। তাকে গৃহকর্মীদের জন্য বরাদ্দকৃত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হলো এবং তার কাজের পরিধি বুঝিয়ে দেওয়া হলো। সাগর ছিল অত্যন্ত কর্মঠ। যে কাজই তাকে দেওয়া হতো সে মুখ বুজে তা সুচারুভাবে সম্পন্ন করত। কখনো কোনো বিষয়ে উচ্চবাচ্য করত না। ধীরে ধীরে পরিবারের সদস্যরা তাকে চিনতে শুরু করল। সে গাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে পোষা প্রাণীদের বাইরে নিয়ে যাওয়া এবং ঘরের যাবতীয় ছোটখাটো ফাইফরমাইশ সামলাত। মহসিন চৌধুরী ও ফারিয়া বেগম উভয়ই তার কাজে সন্তুষ্ট হতে শুরু করলেন। তাদের মনে হতে লাগল যে এই ছেলেটি যথেষ্ট বিশ্বস্ত। সাগর সবসময় এই বিষয়টি মাথায় রাখত যে সে এই বাড়ির একজন কর্মচারী মাত্র। সে অকারণে বেশি কথা বলত না কিংবা কৌতূহলবশত কিছু জানতেও চাইত না।
আরিশা প্রয়োজন ছাড়া সাগরের সাথে কখনো একটি বাক্যও ব্যয় করত না, কিন্তু মেহেজাবিন তার সাথে কথা বলতে বেশ পছন্দ করত। কখনো উপহাস, কখনো বাঁকা কথা, আবার কখনো অহেতুক হাসি। সাগর প্রতিবারই মেহেজাবিনের এই আচরণগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলত। এভাবেই সময় বয়ে চলল এবং 2 বছর কেটে গেল। সাগর এখন সেই পরিবারের এক অতি পরিচিত মুখ হয়ে উঠেছে। মহসিন চৌধুরী তার উপর পূর্ণ আস্থা রাখতে শুরু করেছিলেন। তার মনে হতো এই ছেলেটি নিজের সামাজিক অবস্থানের সীমা কখনো লঙ্ঘন করবে না। সাগর নিজেও অবিরত এটাই ভাবত যে তাকে তার আসল পরিচয় বা অবস্থান কোনোভাবেই ভোলা চলবে না। তার অবচেতন মনে সব সময় গ্রামের সেই সব কঠোর অনুশাসনের কথা ঘুরপাক খেত, যেখানে সামান্য ভুলের শাস্তি হতো কল্পনাতীত ভয়াবহ। মেহেজাবিন এখন শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করছে। তার চলন-বলন ও স্বভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। সে সাগরকে আগের চেয়ে অনেক বেশি নিবিড়ভাবে লক্ষ্য করতে শুরু করল এবং তার সাথে কথা বলার অজুহাত খুঁজতে লাগল। সাগরের কাছে এই পরিবর্তনগুলো খুব অদ্ভুত লাগত, কিন্তু সে ঠিক বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে কেবল এটুকু জানত যে যদি কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে তবে সবার আগে সেই বিপদে পড়বে। তার এই ধারণা ছিল না যে যে ঘরটিকে সে এতদিন নিরাপদ দুর্গ মনে করে আসছিল, সেই অন্ধরেই এমন এক বিষবৃক্ষ রোপিত হচ্ছিল যা আগত সময়ে সব কিছু ওলটপালট করে দেবে, এবং যার সূত্রপাত হতে যাচ্ছিল খুব সাধারণ ও তুচ্ছ কিছু ঘটনার মধ্য দিয়ে। একদিন পড়ন্ত বিকেলে মেহেজাবিন সাগরকে ছাদের নির্জনে ডেকে পাঠাল। সময়টা এমন ছিল যে বাড়ির বড়রা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। নিচের তলায় একটি গভীর নীরবতা বিরাজ করছিল, আর ওপরের ছাদে হালকা দমকা হাওয়া বইছিল। সাগরের মন এই ডাকটি একদমই সহজভাবে নিতে পারল না। তার ওপরের যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। তবুও সে সরাসরি অগ্রাহ্য করতে পারল না। সে জানত যে অবাধ্য হলে বিষয়টি হিতে বিপরীত হতে পারে। একরাশ দ্বিধা নিয়ে সে সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে দাঁড়াল। মেহেজাবিন আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। সে রেলিং ধরে নিচের ব্যস্ত রাস্তার দিকে আনমনা হয় তাকিয়েছিল। সে সাগরের আগমনে পেছন ফিরেও তাকাল না। দীর্ঘক্ষণ নীরবতা বজায় রাখার পর সে না ফিরেই খুব নিষ্পৃহ গলায় বলল, তুমি আমাকে এতটা এড়িয়ে চলো কেন, সাগর? সাগর কোনো সদুত্তর দিতে পারল না। তার দৃষ্টি আপনা থেকেই মাটির দিকে নিচু হয়ে গেল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কণ্ঠ দিয়ে কোনো আওয়াজ ফুটল না। সে মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইল। মেহেজাবিন তখন মন্থর গতিতে ঘুরে সাগরের দিকে তাকাল। সে ধীরে ধীরে তার আরও কাছে এগিয়ে এলো এবং আগের চেয়ে কিছুটা আর্দ্র গলায় বলল, আমি তো খারাপ কোনো মানুষ নই। মেহেজাবিনের এই কথায় একদিকে যেমন অভিমান ছিল, অন্যদিকে ছিল এক নিগূঢ় প্রত্যাশা। সাগরের হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। সে এক পা পেছনে সরে গিয়ে বিনীতভাবে বলল, আপামনি, দয়া করে এমন করবেন না। তার গলার স্বর কাঁপছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল যে পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মেহেজাবিনের এই বিনয়মাখা উত্তর একদম সহ্য হল না। তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে কণ্ঠস্বর উঁচিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি, এতে অন্যায়টা কোথায়? মেহেজাবিনের চোখে এখন আর সেই পরিচিত সারল্য ছিল না। সেখানে ছিল একগুঁয়ে জেদ। সাগরের মুখ দিয়ে কেবল একটি বাক্যই বেরিয়ে এলো, সব কিছুই অন্যায়। এই কথাটি উচ্চারণ করার সময় সে নিজেও নিজের সাহসের উপর অবাক হয়ে যাচ্ছিল যে সে এত স্পষ্ট করে তাকে প্রত্যাখ্যান করতে পারছে। সেই দিন সন্ধ্যার পর থেকে চিরচেনা জগৎটা আমূল বদলে গেল। এখন মেহেজাবিন আর রাগঢাক রেখে কথা বলত না। কোনো ইশারা বা ঠাট্টা ছিল না। সে যা চাইত তা অতি রূঢ় শব্দে সরাসরি ব্যক্ত করত। সাগর প্রতিবারই বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করে আসছিল। প্রতিবার সাগরের বুক চিরে এক প্রবল আশঙ্কার জন্ম হচ্ছিল। সে সম্যক অবগত ছিল যে এই আভিজাত্যপূর্ণ পরিবার, তাদের প্রতিপত্তি আর সামাজিক প্রভাব যদি তার বিরুদ্ধে চলে যায়, তবে তার আত্মরক্ষার কোনো পথ খোলা থাকবে না। একদিন মেহেজাবিন চূড়ান্ত হুমকিটি দিয়েই ফেলল। তার কণ্ঠস্বরে মারছিল বরফের মতো শীতল। সে বলল, যদি তুমি আমার জেদ পূর্ণ না করো, তবে আমি তোমার নামে এমন অপবাদ দেব যা তোমার জীবনকে এখানেই চিরতরে শেষ করে দেবে। তার এই কথাগুলি ছিল প্রচণ্ড ভারী। তাতে কোনো উগ্র রাগ ছিল না, বরং ছিল ধ্বংসের পূর্ণ নিশ্চয়তা। এটি কেবল হুমকি ছিল না, এটি ছিল এক চরম সতর্কবার্তা। সাগর প্রথমবারের মতো হাড় হিম করা বাস্তবতাকে উপলব্ধি করল যে এখন বিষয়টি আর কেবল তুচ্ছ ঘটনায় সীমাবদ্ধ নেই। এটি এখন এক মরণপন্ন ভয়ের খেলায় রূপ নিয়েছে। সে সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না। কখনো জানালার শিক ধরে অন্ধকার আকাশের দিকে চেয়ে থাকত, কখনো বিছানায় এপাশ ওপাশ করত।
শহর ছেড়ে পালিয়ে যাওয়া তার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছিল, কিন্তু সে জানত এভাবে পালিয়ে গিয়ে সে সারা জীবন এক অজানা আতঙ্কে ধুকে ধুকে মরবে। নতি স্বীকার করাও হয়তো সাময়িকভাবে সহজ ছিল, কিন্তু সে তার বিবেককে কখনো ক্ষমা করতে পারত না। সকাল হওয়ার সাথে সাথে সাগরের মনের গহীনে একটি সিদ্ধান্ত স্ফটিকের মতো পরিষ্কার হয়ে গেল। সে কারো অনুকম্পা নিয়ে বাঁচবে না, সে কোনো মিথ্যে অজুহাতের আড়ালে নিজেকে লুকাবে না। সে সত্যের মশাল নিয়ে সামনে এগোবে। সেই দিনই সে কোনো দ্বিধা না করে সরাসরি ফারিয়া বেগমের ঘরের দিকে পা বাড়াল। তার হৃৎপিণ্ড যেন ফেটে যাচ্ছিল, হাত পা কাঁপছিল, এবং প্রতিটি পদক্ষেপ পর্বতসম ভারী মনে হচ্ছিল। তার মস্তিষ্কে কেবল একটি চিন্তাই প্রতিধ্বনিত হচ্ছিল, যদি আজ আমি মুখ না খুলি তবে হয়তো সত্য বলার সুযোগ আর কোনোদিন আসবে না। সাগর রুদ্ধশ্বাসে দরজায় টোকা দিল। ভেতর থেকে ফারিয়া বেগমের গম্ভীর আওয়াজ ভেসে এলো, ভেতরে এসো। ঘরে প্রবেশ করতেই সাগরের পা যেন মাটিতে গেঁথে গেল। তার দৃষ্টি ছিল অবনত, জিভ আড়ষ্ট হয়ে গিয়েছিল। সে কিছু বলার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। ফারিয়া বেগম তার অস্বাভাবিক অবস্থাটি মুহূর্তেই ধরে ফেললেন। তিনি সামনের চেয়ারের দিকে ইশারা করে খুব ধীর স্থিরভাবে বললেন, বসো, আর যা বলতে চাও একদম সোজাসুজি বলো। সাগর বসল না। সে অকস্মাৎ তার সামনে 2 হাঁটু মুড়ে বসে পড়ল এবং তার পা দুটি আঁকড়ে ধরল। তার চোখ থেকে অনর্গল অশ্রু ঝরতে লাগল। সে রুদ্ধ কণ্ঠে বলল, আম্মা, আমার বিন্দুমাত্র কোনো অপরাধ নেই, কিন্তু আমি এই ভয়ঙ্কর সত্য আর গোপন রাখতে পারছি না। ফারিয়া বেগম বিস্মিত হলেন। তিনি সাগরের হাত আলগা করে দিলেন এবং বললেন, ভয় পেও না, আগে শান্ত হয়ে ওঠো, তারপর সব খুলে বলো। সাগর কাঁপা কাঁপা কণ্ঠে সবকিছু সবিস্তারে ব্যক্ত করল। কোনো কিছু গোপন না করে এবং কাউকে অহেতুক দোষারোপ না করে সে কেবল এটুকু বলল যে সে শুরু থেকেই বাধা দিয়ে এসেছে, সে ভয় পেয়েছে, এবং এখন তার পক্ষে এই মানসিকভাবে পিষ্ট হওয়া আর সম্ভব নয়। সমস্ত ঘর জুড়ে এক শ্বাসরুদ্ধকর নীরবতা নেমে এলো। ফারিয়া বেগম দীর্ঘক্ষণ একটি শব্দ উচ্চারণ করলেন না। তার চোখ দুটি নিমীলিত ছিল, যেন তিনি প্রতিটি বাক্যের গভীরতা নিজের ভেতর অনুধাবন করার চেষ্টা করছেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং বললেন, সাগর, তুমি এই গোপন কথাটি আমাকে জানিয়ে অত্যন্ত সাহসের কাজ করেছ। সাগর নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে প্রচণ্ড আশঙ্কায় ওপরের দিকে তাকাল। ফারিয়া বেগম বলতে থাকলেন, যদি তুমি আজ নীরব থাকতে তবে ঘোরতর অন্যায় হয়ে যেত। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তা আমি নিজ হাতে সামলে নেব। সেই দিন লোকচক্ষুর সামনে মেহেজাবিনকে আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও অন্দরে তার অহংকারের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ফারিয়া বেগম তাকে অতি কঠোর ভাষায় তিরস্কার করলেন। কোনো উচ্চবাচ্য বা সামাজিক কেলেঙ্কারি নয়, বরং ছিল এক অলঙ্ঘনীয় শাসন ও সতর্কবার্তা। সাগরকে পরামর্শ দেওয়া হল যেন সে তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যায় এবং এই ঘটনাটি নিয়ে বাড়ির বাইরের কাউকে কিছু না বলে। কিছুদিন সবকিছু লোকচক্ষুর অন্তরালে স্বাভাবিক বলে মনে হচ্ছিল, কিন্তু সাগরের মনের কোণে ছিটেফোঁটা শান্তি ছিল না। সে প্রতিটি মুহূর্তে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকতে শুরু করল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখন এই বাড়িতে থাকা আর তার জন্য নিরাপদ নয়। কয়েক সপ্তাহ পর সে নিজেই মহসিন চৌধুরী এবং ফারিয়া বেগমের কাছে প্রস্তাব নিয়ে গেল। সে বিনয়ের সাথে জানালো যে সে এখন অন্যত্র কর্মসংস্থান খুঁজতে চায় এবং নিজের পরিবারের ভার নিজের কাঁধে নিতে চায়। মহসিন চৌধুরী অহেতুক প্রশ্নবাণে তাকে জর্জরিত করলেন না। তিনি কেবল সংক্ষিপ্তভাবে বললেন, যদি এটাই তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তবে যাও এবং সাবধানে থেকো। সাগর সেই আভিজাত্যপূর্ণ অট্টালিকা ছেড়ে চলে গেল। সময় তার নিজস্ব গতিতে অবিরাম বয়ে চলল। বড় মেয়ে আরিশা উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমাল। মেহেজাবিনও কিছুদিন অতিবাহিত হওয়ার পর দেশের বাইরে চলে গেল। বিশাল বাড়িটি আবার নিঝুম ও শান্ত হয়ে গেল। কিন্তু এই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী হল না। এক কাকভরে আকস্মিক দুঃসংবাদ এলো যে মহসিন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফারিয়া বেগম যেন অকুল পাথারে পড়ে গেলেন। বাড়িতে মানুষের আনাগোনা থাকলেও তার অন্তরে বিরাজ করছিল এক নিঃসীম শূন্যতা। সাগর যখন এই শোক সংবাদ পেল, সে সমস্ত ভেদাভেদ ভুলে সেই বাড়িতে ছুটে এলো। অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন হল, ধর্মীয় সমস্ত আচার পালন করা হল এবং একে একে সমবেত লোকজন বিদায় নিল। কয়েক মাস পর আরিশা আবারও বিদেশে ফিরে গেল। মেহেজাবিন তার বিধবা মায়ের একাকিত্ব ঘোচাতে তার কাছেই থাকতে শুরু করল। সময় দ্রুত বয়ে চলল
এবং মেহেজাবিনের চরিত্রে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। এই পরিবর্তন ইতিবাচক ছিল না। হাতে প্রচুর সম্পদ ছিল, পূর্ণ স্বাধীনতা ছিল এবং তাকে নিয়ন্ত্রণ করার মতো পুরুষ কেউ ছিল না। ধীরে ধীরে তার নৈতিক জীবন কক্ষপথ থেকে বিচ্যুত হতে লাগল। ফারিয়া বেগম অনেক চেষ্টা ও সাধ্য সাধনা করেছিলেন, কিন্তু পরিস্থিতি ক্রমশ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একদিন পাহাড় প্রমাণ সাহস সঞ্চয় করে ফারিয়া বেগম আবারও সেই নামটি উচ্চারণ করলেন, যার উপর তিনি একসময় গভীর আস্থা রেখেছিলেন। তিনি সাগরকে খবর পাঠিয়ে ডেকে নিলেন, এবং সাগর এটা খুব ভালো করেই জানত যে সে যে অন্ধরে আবার পা রাখছে, সেখানে তার ফেলে আসা অতীতের কদর্য ছায়া এখনও বিদ্যমান। তবুও সে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই সেই পরিচিত দরজার দিকে পা বাড়াল। সাগর যখন দীর্ঘ কয়েক মাস পর সেই বাড়িতে পদার্পণ করল, সে দেখল সবকিছু ঠিক সেই আগের মতো নেই যেমনটা সে ফেলে গিয়েছিল। সেই একই দেওয়াল ছিল, ঘরের সজ্জা অপরিবর্তিত ছিল, সেই আভিজাত্যময় আসবাবপত্র ছিল, কিন্তু অন্দরমহলের আবহাওয়া সম্পূর্ণ বদলে গিয়েছিল। এখন সেখানে পূর্বের সেই কঠোর নিয়মকানুন বা শৃঙ্খলা ছিল না, বরং ছিল এক অসহ্য ক্লান্তি, এক অব্যক্ত ভয় এবং এক অস্বাভাবিক অস্থিরতা। ফারিয়া বেগম তাকে দেখে কিছুক্ষণ বিমূঢ় হয়ে রইলেন। তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ়। তিনি কেবল এইটুকুই বললেন, সাগর, তুমি এসেছ, এটাই আমার জন্য অনেক বড় সান্ত্বনা। সাগর চারপাশে এক নিবিড় দৃষ্টিপাত করল। সমস্ত বাড়িতে এক গোরস্থানের নীরবতা বিরাজ করছিল। কোনো আনন্দ বা জীবনের স্পন্দন ছিল না। সে অতি নিচু স্বরে জিজ্ঞাসা করল, আম্মা, মেহেজাবিন আপামনি কেমন আছেন? ফারিয়া বেগম তাকে কথা শেষ করতে দিলেন না। তিনি কেবল ভারাক্রান্ত গলায় বললেন, সে একদমই ভালো নেই। কিছুক্ষণ পরে তিনি সাগরকে সেই কক্ষটির দিকে নিয়ে গেলেন যেটি সর্বদা আগলে রাখা হতো। দরজা উন্মোচন করতেই সাগরের পা দুটি যেন অসাড় হয়ে গেল। মেহেজাবিন বিছানায় অগোছালোভাবে পড়েছিল। তার চুল ছিল লণ্ডভণ্ড, চোখ দুটি জবা ফুলের মতো লাল, শরীর ছিল জীর্ণ এবং মুখে এক অচেনা রুক্ষতা। মনে হচ্ছিল সে সেই পরিচিত মেয়েটি, কিন্তু আদতে সে নয়। দরজার আওয়াজ হতেই সে হঠাৎ করে উঠে বসল এবং বিকট চিৎকার করে বলতে শুরু করল, আমাকে বাইরে যেতে দাও, আমার সবকিছু দরকার, এক্ষুনি আমার হাতে দাও। ফারিয়া বেগম তাকে জাপটে ধরার চেষ্টা করলেন, কিন্তু মেহেজাবিন এক প্রবল ঝটকায় তার হাত সরিয়ে দিল। সে অঝরে কাঁদছিল, প্রচণ্ডভাবে কাঁপছিল এবং নিজের হিতাহিত জ্ঞান তার ছিল না। সাগর এই করুণ দৃশ্য দেখে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে স্বপ্নেও কখনো কল্পনা করেনি যে পরিস্থিতি এতটা নিদারুণ রূপ নিতে পারে। কক্ষের দরজা রুদ্ধ হল। বাইরে এসে ফারিয়া বেগম দেয়ালে ঠেস দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে অতি সন্তর্পণে সবকিছু খুলে বললেন। কিভাবে মহসিন চৌধুরীর আকস্মিক বিয়োগের পর মেহেজাবিন প্রচণ্ড একা হয়ে পড়েছিল, কিভাবে সে কুপথে পা বাড়িয়েছিল, কিভাবে প্রথমে সামাজিক মেলামেশা, তারপর নেশার অন্ধকার জগৎ এবং পরিশেষে সেই নেশাই তার বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়াল। ফারিয়া বেগম অনেক নামী ডাক্তার দেখিয়েছেন, পুনর্বাসন কেন্দ্র বদলেছেন, কিন্তু প্রতিবারই পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি সাগর, ফারিয়া বেগম আর্তনাদ করে বললেন। আমার কাছে অফুরন্ত অর্থবিত্ত আছে, কিন্তু সেই অর্থ দিয়ে লড়াই করার মতো মানসিক শক্তি আর অবশিষ্ট নেই। আমি প্রতিটা মুহূর্ত এই বিভীষিকায় দিন কাটাই যে আমার এই মেয়েটি না জানি আমার চোখের সামনেই অকালে প্রাণ হারায়। সাগর দীর্ঘক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে নিষ্পৃহভাবে বলল, সঠিক চিকিৎসায় এখনও আলোর পথ দেখা সম্ভব। ফারিয়া বেগম এক বিষাক্ত হাসি হাসলেন। সেই বিশেষ চিকিৎসা এদেশে নেই, সুদূর বিদেশে আছে, এবং সেখানে যাওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। সেই দিনই এক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হল। প্রবাসে একটি অতি উন্নত পর্যায়ের পুনর্বাসন কেন্দ্র ছিল, যেখানে এই ধরনের জটিল আসক্তি নিরাময় করা হতো। গন্তব্য নির্ধারিত হল, যাবতীয় নথিপত্র প্রস্তুত হল এবং স্বল্প সময়ের ব্যবধানে ফারিয়া বেগম, আরিশা, মেহেজাবিন এবং সাগর এই চারজন সুইৎজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হল। সেখানকার প্রাকৃতিক পরিবেশ ছিল সম্পূর্ণ অন্যরকম। তুষারাবৃত পাহাড়, শীতল স্নিগ্ধ হাওয়া এবং প্রশান্তিময় এক জগৎ। মেহেজাবিনকে সরাসরি বিশেষায়িত কেন্দ্রে ভর্তি করা হল। প্রথম কয়েকদিন সে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করল, অঝরে কাঁদল এবং চারপাশের সবাইকে তার অবস্থার জন্য দায়ী করতে লাগল।
সাগর প্রতিদিন নিয়ম করে তাকে দেখতে যেত। সে মুখ ফুটে কিছু বলত না, কেবল নিঃশব্দে তার পাশে বসে থাকত। কখনো সামান্য পানীয় দিত, কখনো ঘরের জানালা খুলে বাইরের আলো আসতে দিত। মেহেজাবিন সময়ের সাথে সাথে ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। কয়েক সপ্তাহ অতিক্রান্ত হল। নিরাময় প্রক্রিয়া ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। কখনো মেহেজাবিনকে সুস্থ মনে হতো, আবার কখনো সে মানসিকভাবে ভেঙে পড়ত। কিন্তু একটি বিষয় ছিল ধ্রুব সত্য: সাগরের উপস্থিতিতে সে নিজেকে কিছুটা স্থির অনুভব করত। ওখানকার চিকিৎসকরাও এই বিষয়টি গুরুত্বের সাথে লক্ষ্য করলেন। তারা মত দিলেন যে মেহেজাবিনের এই সংকটময় মুহূর্তে আস্থার একটি পরিচিত মুখ থাকা একান্ত প্রয়োজন। দীর্ঘ ৪ মাস অতিবাহিত হল। মেহেজাবিনের শারীরিক অবস্থার লক্ষণীয় উন্নতি হতে লাগল। তার দৃষ্টিতে স্বাভাবিক চৈতন্য ফিরে এলো। সে এখন আর অকারণে চিৎকার করত না, কথা বলত, তবে খুব ধীরস্থিরভাবে। একদিন সে সাগরকে সরাসরি জিজ্ঞাসা করল, সাগর, তুমি এখনও আমার জন্য এখানে পড়ে আছো কেন? সাগর কোনো কুণ্ঠা ছাড়াই উত্তর দিল, কারণ এই দুঃসময়ে আপনাকে একলা ছেড়ে দেওয়া আমার নৈতিকতায় সায় দেয়নি। সাগরের এই উত্তরটি মেহেজাবিনের কাছে একদমই নতুন ছিল। প্রথমবারের মতো সে লজ্জায় ও গ্লানিতে মাথা নিচু করল। সেই দিন সে অনেক কাঁদল, তবে তা ছিল এক নিঃশব্দ হাহাকার। কিছুক্ষণ পর চিকিৎসকরা সম্মতি দিলেন যে এখন তাকে মূল কেন্দ্র থেকে বের করে লোকালয়ে রাখা যেতে পারে, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অপরিহার্য। ফারিয়া বেগম এবং আরিশা প্রয়োজনীয় কাজে দেশে ফিরে এলেন। মেহজাবিনকে কিছুদিনের জন্য সাগরের তত্ত্বাবধানে কাছের একটি মার্জিত হোটেলে রাখা হল। মেহজাবিনের সমস্ত দায়িত্ব এখন পুরোপুরি সাগরের কাঁধে বর্তাল। এখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। মেহজাবিন আর সেই পূর্বের অহংকারী বা জেদি মেয়েটি ছিল না। সে সাগরের সাথে নিয়মিত কথা বলত, ফেলে আসা সোনালি দিনগুলোর গল্প করত এবং অনেক ক্ষেত্রে বারবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও প্রার্থনা করত। সাগর প্রতিটি কথা অতি মনোযোগ সহকারে শুনত, কিন্তু কখনো তার মর্যাদার সীমা অতিক্রম করত না। সে ভালো করেই জানত যে একটিমাত্র ভুল পদক্ষেপ তিল তিল করে গড়া বিশ্বাসকে এক নিমিষে চুরমার করে দিতে পারে। দিনগুলো ডানা মেলে উড়তে লাগল। মেহজাবিনের আচার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে এলো। সে হাসতে শুরু করল, সাগরের সাথে প্রকৃতি দেখতে বাইরে বের হতো এবং সবচেয়ে বড় কথা, নেশার সেই অভিশপ্ত জগৎ থেকে সে নিজেকে যোজন যোজন দূরে সরিয়ে নিল। এক শান্ত সন্ধ্যায় নীল হ্রদের তীরে বসে সে হঠাৎ করেই পুরনো কাসুন্দি ঘাটল। সাগর, তুমি অতীতে আমাকে কেন প্রত্যাখ্যান করেছিলে? সাগর কোনো প্রকার লুকোচুরি ছাড়াই জবাব দিল, কারণ সেই মুহূর্তে যা আপনি আমাকে দিতে চেয়েছিলেন তা ভালোবাসা ছিল না, তা ছিল আপনার বৃত্তের দম্ভ ও জেদ। মেহজাবিন নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর পুনরায় বলল, আর বর্তমানের এই মুহূর্তটি? সাগর এবার নিরুত্তর রইল। সেই রাতে সাগরের চোখের পাতা এক হল না। সে উপলব্ধি করতে পারছিল যে মেহজাবিন এখন আর সেই পূর্বের অবজ্ঞাপূর্ণ মানুষটি নেই, এবং সে নিজেও আগের সেই তুচ্ছ কর্মচারী নেই। এখন তাদের এই সম্পর্ক কোনো ভয় বা সামাজিক বাধ্যবাধকতা দিয়ে চালিত হচ্ছিল না। এখন সাগরের সামনে কেবল একটি বিশাল প্রশ্নচিহ্ন ছিল: এই নতুন করে গড়ে ওঠা সম্পর্কটি কি নৈতিকভাবে সঠিক? কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফারিয়া বেগম এবং আরিশা পুনরায় ফিরে আসলেন। তারা যখন মেহজাবিনকে সম্পূর্ণ সুস্থ দেখলেন, তখন তাদের চোখে মুখে এক পরম প্রশান্তির আভাস ফুটে উঠল। মেহজাবিন মায়ের বুকে মাথা রেখে শিশুর মতো কেঁদে ফেলল। এরপর দেশে ফেরার যাবতীয় আয়োজন সম্পন্ন হল। বাংলাদেশে প্রত্যাবর্তনের পর কয়েক সপ্তাহ সবকিছু বেশ স্বাভাবিক ও শান্তিতে কাটল। এরপর একদিন ফারিয়া বেগম সাগরকে নির্জনে ডাকলেন। তিনি কোনো ভনিতা না করে সরাসরি কথাটি পারলেন, সাগর, অতীতে যা কিছু প্রতিকূলতা এসেছে তাতে তুমি প্রতিবারই সত্যের পথে থেকেছ। যদি এখনও তুমি এই মেয়েটির জীবনের দায়িত্ব নিতে চাও এবং তার পানি গ্রহণ করতে চাও, তবে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। সাগর এই কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে রইল। সে কিছু বলতে চেয়েও শব্দ খুঁজে পেল না। ফারিয়া বেগম পুনরায় বললেন, সাগর, আমি চাই এই সিদ্ধান্তটি যেন কোনো ভয় থেকে নয়, বরং পূর্ণ উপলব্ধি থেকে আসে। সাগর সেই রাতে নিবিড়ভাবে অনেক চিন্তা করল। সে তার বর্তমান মর্যাদা, তার অতীত পরিচয় এবং উজ্জ্বল আগামীর ছবি সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করল। কিন্তু সে তার মনের আয়নায় এটাও দেখতে পারছিল যে মেহজাবিন এখন আর কেবল কোনো অসহায় ছায়া নয়, বরং সে এক পরম সান্নিধ্যের প্রত্যাশী। পরদিন কাক ভরে সে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল।
সে ভারিয়া বেগমের সামনে মাথা উঁচু করে দাঁড়াল এবং প্রথমবারের মতো সমমর্যাদার সাথে বলল, আম্মা, যদি এই বন্ধনটি সমমর্যাদা ও সম্মানের ভিত্তিতে হয় তবেই আমি এই নতুন পথচলায় রাজি আছি। ফারিয়া বেগমের চোখ দুটি আনন্দ আশ্রুতে ভিজে গেল। তিনি হাসি মুখে মাথা নাড়লেন এবং সেই বিশেষ মুহূর্তেই এই কাহিনীর মোড় সম্পূর্ণ নতুন এক দিগন্তের দিকে ঘুরে গেল। সাগরের এই বলিষ্ঠ সিদ্ধান্ত শ্রবণ করে ফারিয়া বেগম দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না। তার মুখাবয়বে কোনো প্রকার বিস্ময়ের চিহ্ন ছিল না, বরং ছিল এক দীর্ঘ ও ক্লান্তিকর সংগ্রামের পর কাঙ্ক্ষিত সাফল্যের প্রশান্তি। তিনি সাগরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন প্রথমবারের মতো কোনো সাধারণ মানুষকে সমান মর্যাদার নজরে দেখছেন। তারপর তিনি কেবল এটুকু বললেন, সাগর, সিদ্ধান্ত যদি অন্তর থেকে নিয়ে থাকো তবে আর কখনো পেছনের দিকে তাকাবে না। সাগর দৃঢ়ভাবে মাথা নাড়ল। তার মনের গহীনে কিছুটা শঙ্কা থাকলেও তার চেয়েও প্রখর ছিল এক শান্ত ও অবিচল বিশ্বাস, যা প্রথমবারের মতো কোনো সামাজিক বাধ্যবাধকতা ছাড়াই প্রস্ফুটিত হয়েছিল। মেহজাবিনকে যখন এই প্রস্তাবের কথা জানানো হলো, সে দীর্ঘক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল। তার চোখ দুটি জলে টয়টম্বুর ছিল, কিন্তু এবার সেই অশ্রু কোনো দুর্বলতার বহিঃপ্রকাশ ছিল না। সে অতি করুণ স্বরে জিজ্ঞাসা করল, সাগর, তুমি কি সত্যিই আমাকে আপন করে নিতে চাও, নাকি কেবল আমার বিধ্বস্ত অবস্থা দেখে করুণা করছ? সাগর শান্ত গলায় উত্তর দিল, যদি কেবল করুণার প্রশ্নই হতো তবে আমি এই লম্বা পথ পাড়ি দিয়ে এখানে আজ উপস্থিত থাকতাম না। মেহজাবিন আর কোনো পাল্টা প্রশ্ন করল না। সে কেবল নত মস্তকে দাঁড়িয়ে রইল। সেই অবনত মস্তকে যেমন ছিল তার ফেলে আসা অপকর্মের জন্য তীব্র অনুশোচনা, তেমনি ছিল এক নতুন ভোরের উদীয়মান আশা। বিয়ের আয়োজনটি কোনো আকস্মিক ঘটনায় সীমাবদ্ধ ছিল না। ফারিয়া বেগম স্পষ্ট করে জানিয়েছিলেন যে এই পবিত্র বন্ধন তাড়াহুড়ো করে করা যাবে না। মেহজাবিনের মানসিক ও শারীরিক সুস্থতা পুরোপুরি সুনিশ্চিত হওয়া বাঞ্ছনীয় ছিল, এবং সাগরকেও তার নিজের পরিবারের সম্মতি নিতে হতো। সাগর তার গ্রামে ফিরে গেল। প্রথমবারের মতো সে সেখানে কোনো হীনমন্যতা বা ভয় ছাড়াই পা রাখল। সে তার জননীকে আদি অন্ত সব কিছু খুলে বলল, বিন্দুমাত্র সত্য গোপন করল না। তার মা দীর্ঘ সময় ধরে তার পুত্রের কাহিনী শ্রবণ করলেন, অতঃপর কেবল এটুকুই বললেন, বাবা, কোনো নারী যদি তার অন্ধকার জীবন থেকে ফেরার লড়াই করে, তাকে আশ্রয় দেওয়া বিন্দুমাত্র অন্যায়ের নয়। গ্রামে কোনো অনাকাঙ্ক্ষিত শোরগোল হল না, কোনো কদর্য আলোচনার অবতারণাও হল না। সম্ভবত সময়ে সেখানেও মানুষের চিন্তাধারার কিছুটা পরিবর্তন ঘটিয়েছে। এদিকে রাজধানী ঢাকায় আরিশাও ফিরে এসেছিল। সে দেখল তার বোন মেহজাবিন আমূল বদলে গেছে। সে এখন অসম্ভব শান্ত এবং আগের তুলনায় অনেক বেশি দায়িত্ব সচেতন। আরিশা সাগরকে একান্তে ডেকে নিয়ে কথা বলল। সে সরাসরি প্রশ্ন করল, সাগর, তোমার কি কখনো অবচেতনে এটা মনে হবে যে তুমি আসলে কোনো দয়া বা অনুকম্পার পাত্র হয়েছ? সাগর কোনো প্রকার দ্বিধা না করে সরাসরি জবাব দিল, যদি আমার মনে কখনো এই সংকীর্ণতা দানা বাঁধে, তবে জানবেন আমাদের এই সম্পর্কের ইতি সেই দিনই ঘটে যাবে। আরিশা মৃদু হাসল। সে অনুভব করল যে এই সিদ্ধান্তটি কোনো মানসিকভাবে দুর্বল মানুষের নয়, বরং এক স্বাবলম্বী ব্যক্তিত্বের। বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত সাদামাটাভাবে সুসম্পন্ন হল। সেখানে কোনো অযথা জাঁকজমক ছিল না, ছিল না কোনো লোক দেখানো হইচই। হাতে গোনা কয়েকজন আপনজন এবং খুব অল্প কথার মধ্য দিয়ে তা সম্পন্ন হল। বিয়ের দিন মেহজাবিন খুব হালকা আভার একটি পোশাক পরিধান করেছিল। তার মুখে এক অপূর্ব জ্যোতি ফুটে উঠেছিল, তবে তা পুরনো সেই অহংকারী মেহজাবিনের চটুল দুতি ছিল না। এটি ছিল এক গভীর মানসিক শান্তির আভা। সাগর যখন পরম যত্নে মেহজাবিনের হাত ধরল, তারা দুজনেই জানতেন যে এই জীবন কোনো রূপকথার মতো সাবলীল হবে না, কিন্তু তা হবে শতভাগ স্বচ্ছ ও সত্য। বিয়ের পর তাদের সাংসারিক জীবন ধীরে ধীরে নতুন ছন্দে ফিরতে শুরু করল। মেহজাবিন তার অন্ধকার দিনের সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাসমূহ সমাজ থেকে লুকিয়ে রাখল না। সে নিজেকে বিভিন্ন গঠনমূলক কাজে ব্যস্ত রাখল, তার উচ্চশিক্ষা সমাপ্ত করল এবং অতঃপর একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে যুক্ত হল, যেখানে সে মাদকাসক্তি নিরাময় এবং সংশ্লিষ্ট ওষুধ নিয়ে গবেষণামূলক কাজ করতে শুরু করল। এটি ছিল মেহজাবিনের নিজস্ব পরিকল্পনা। সে নিজের ভেতর উপলব্ধি করেছিল, যদি আমি সেই অতল অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারি, তবে হয়তো আমার মাধ্যমে আরও অসংখ্য বিভ্রান্ত মানুষের ফেরার একটি পথ উন্মোচিত হতে পারে। সাগর কখনো তাকে বাধা দেয়নি, বরং সবসময় ছায়ার মতো পাশে ছিল।
সেও নিজের ব্যবসার পরিধি বিস্তার করল, পৈতৃক সম্পত্তির তদারকি শুরু করল, আধুনিক বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করল এবং ধীরে ধীরে সেই গুরু দায়িত্বসমূহ বুঝতে শিখল, যা একসময় তার কাছে কেবল ভয়ের কারণ মনে হতো। ফারিয়া বেগম আড়াল থেকে সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। তিনি এখন আর প্রতিদিনের দুশ্চিন্তায় দিন অতিবাহিত করতেন না। তিনি জানতেন যে তার পরিবারে এখন এমন একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছে যে শুধু নামের উত্তরাধিকারী নয়, বরং অন্তরের গভীর থেকে সবকিছু সামলানোর সামর্থ্য রাখে। দিন গড়িয়ে সময় দ্রুত বয়ে চলল। এভাবেই 5টি বছর পার হয়ে গেল। মেহজাবিনও সাগরের ঘর আলো করে দুটি ফুটফুটে সন্তান এলো। বাড়িতে আবার প্রাণের স্পন্দন আর হাসির ধ্বনি ফিরে এলো। সেই হাসির রেশ বিন্দুমাত্র কৃত্রিম ছিল না। ফারিয়া বেগম নাতি-নাতনিদের সাথে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে শুরু করলেন। তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেছিলেন। এখন তার অবসর যাপন কাটত নানা ধরনের বই, শিশুদের চপলতা আর মাঝে মাঝে পুরনো স্মৃতির ভিড়ে। কখনো কখনো মেহজাবিন নির্জনে বসে তার সেই ফেলে আসা দিনগুলোর কথা রমন্থন করত। তার মনে পড়ত কিভাবে এক তুচ্ছ জেদ তার গোটা জীবনকে ধ্বংসের খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। সাগরও অনেক নিস্তব্ধ প্রহরে ভাবত যে যদি সে সেই বিশেষ দিনে ফারিয়া বেগমের সামনে সত্য বলার হিম্মত না দেখাত, তবে আজ সে কোন অতলে তলিয়ে থাকত। তারা দুজনেই অন্তর থেকে জানতেন যে তাদের এই মিলনগাথা কোনো মিরাকল বা অলৌকিক কিছু দিয়ে রচিত হয়নি, বরং সঠিক সময় নেওয়া সঠিক ও সাহসী সিদ্ধান্তের সুফল হিসেবে আজ তারা এই সুখী জীবন পেয়েছেন। এক স্নিগ্ধ গোধূলি বেলায় যখন পরিবারের সবাই একসাথে বারান্দায় বসে গল্প করছিলেন, ফারিয়া বেগম হঠাৎ গভীর জীবন দর্শনের সুরে বললেন, জীবন আমাদের কঠিন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অনেক বড় শিক্ষা দিয়েছে। মেহজাবিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আম্মা, সেই শিক্ষাটা কি? ফারিয়া বেগম ম্লান হেসে উত্তর দিলেন, অঢেল ধনসম্পদ, প্রতিপত্তি আর সামাজিক আভিজাত্য কোনো কিছুই একজন মানুষকে রক্ষা করতে পারে না, যদি না তার পাশে একজন সঠিক ও সত্যনিষ্ঠ মানুষ থাকে। সাগর তখন তার সন্তানদের নিষ্পাপ মুখের দিকে তাকাল। তার মনে হল সম্ভবত এটাই তার জীবনের সার্থকতা এবং সবচেয়ে বড় অর্জন, যেখানে নেই কোনো অশুভ ভয়, নেই কোনো মিথ্যার জাল, আর নেই কোনো লোকচক্ষুর আড়ালে চেপে রাখা ভয়ঙ্কর সত্য। বন্ধুরা, সময় চিরকালই অত্যন্ত ক্ষমতাশালী। একই সময় যা কোনো ব্যক্তিকে নিমিষেই ধ্বংস করে দেয়, আবার ঠিক সেই সময়টি অন্য একজনকে নতুন করে গড়ে তোলে। প্রশ্ন কেবল এইটুকুই থেকে যায় যে মানুষ সেই ক্রান্তিলগ্নে কি বেছে নেয়, ভয় নাকি সত্য? কারণ সত্যের বোঝা প্রায়শই অনেক ভারী মনে হয়, কিন্তু সেই সত্যই পরিশেষে মানুষকে চূড়ান্ত বিনাশ থেকে রক্ষা করে। এখন একটি প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনি সাগরের জায়গায় হতেন, তবে কি নিজের অবস্থান ভুলে এই চরম সত্য প্রকাশ করার সাহস সঞ্চয় করতে পারতেন? আর যদি আপনি মেহজাবিনের অবস্থানে থাকতেন, তবে কি নিজের ভুল স্বীকার করে জীবনের নতুন এক অধ্যায় শুরু করার ধৈর্য দেখাতে পারতেন? কমেন্ট বক্সে স্বচ্ছ মনে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। আর এই কাহিনী যদি আপনার অন্তরের কোনো এক কোণে দাগ কেটে থাকে অথবা আপনাকে ভাবিয়ে তোলে, তবে একে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, অন্যদের সাথে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন এবং এমন ধ্রুব সত্য কাহিনী নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।